ফিরলাম আজকের বাংলাদেশে। কমরেড খালেকুজ্জামান, অর্থনীতির দিকটাও যদি বলতেন, স্বাধীনতা ঠিক পর যে সরকারটি বা যার নেতৃত্বে দেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধুর নেতৃত্বে, তার বিরুদ্ধে এরকম একটি দল গঠন করার বা মুভমেন্ট গঠন করা কি জরুরিটা ছিল? এটা প্রথমত হলো স্বাধীনতার মধ্যে, যেটা আমি আগেই প্রথম বলছিলাম, যে আকাঙ্ক্ষাটা মানুষের তৈরি হয়েছিল এবং যার ভিত্তিতে দেশের মানুষ লড়াই করে অকাতরে জীবন দিয়েছে। স্বাধীনতার পরে মানুষ তার সঙ্গে শাসন ব্যবস্থায় যারা আছেন তাদের শাসনে তার সঙ্গতি খুঁজে পায়নি, এবং যে কারণে স্বাধীনতা আন্দোলনের নেতা তিনি নিজেই বলছেন যে মানুষ পায় সোনার খনি আর আমি পেলাম চোরের খনি, এবং বলছেন চারদিকে চাটার দল। এই কথাগুলি যে বলছেন তো এমনি বলেন নাই। ফলে সেই সময় একটা স্বাভাবিকভাবেই সেই সরকারের যে মুক্তিযুদ্ধের যে গণ আকাঙ্ক্ষা, তার বিরুদ্ধে যে পদক্ষেপগুলি নিচ্ছেন, সেটা এর যে একটা স্বাভাবিকভাবে মানুষের মধ্যে যে প্রতিক্রিয়া, সেটাকে কেন্দ্র করেই আসলে একটা রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে, এবং জাসদ সেই মুহূর্তে সেটাকে ধারণ করতে পেরেছিল বলে সমর্থন পেয়েছিল। এখন এই জাসদের ইতিহাস হলো যে ছাত্রলীগের মধ্যেই, খেয়াল করেন 1970 সালে তখন তারা সর্বসম্মতভাবে একটা প্রস্তাব পাশ করেছিল স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ, এবং এইটা এই আওয়ামী লীগ, যেটা এই দেশে বামপন্থীরা এই স্লোগান দিয়েছিল, একটা সত্যিকার বিপ্লবী পার্টি যেই কথা বলার কথা, সেটা কিন্তু এই আওয়ামী লীগের ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠন 70 সালে আগস্ট মাসে তারা এই প্রস্তাব পাশ করে, এবং স্বাধীনতা উত্তরকালে সেই জন্য একটা বৈজ্ঞানিক সমাজতন্ত্র স্লোগান দেওয়া। এখন এরপরে রাজনীতির ভ্রান্তি যেগুলি আছে, একটা উদাহরণ দিলে বুঝবেন, সেটা হলো যখন রিলিফ আসলো বাইরে থেকে, এবং রিলিফ কমিটির চেয়ারম্যানরা সেগুলি আত্মসাৎ করতে শুরু করলো, এর বিরুদ্ধে একটা ব্যাপক ক্ষোভ। কারখানাগুলিকে জাতীয়করণ করা হলো। জাতীয়করণ মানে কিন্তু সমাজতন্ত্র না, বা বাঙালিদের ফেলে যাওয়া যে সম্পত্তি সেটা রেখে দেওয়া হলো। ফলে সেখানে প্রশাসক যারা নিয়োজিত হলো তারা দেদারসে লুটপাট করা শুরু করলো। ফলে এর বিরুদ্ধে একটা শ্রমিক শ্রেণীর একটা স্বাভাবিকভাবে বিক্ষোভ শুরু হলো। তখন বলা হয়েছিল যে জাতীয় সমাজতান্ত্রিক দল তারা সেই মুহূর্তে মাওলানা ভাসানীকে সামনে রেখে একটা ঐক্যফ্রন্ট করা, যে এই শাসক দলের দুর্নীতি, লুটপাট, দুঃশাসন, তার বিরুদ্ধে একটা আন্দোলন, গণ আন্দোলন গড়ে তোলার জন্য। সেটা হয়নি। সেটা যদি হতো তাহলে ইতিহাস হয়তো এইভাবে যেত না, একটা ভিন্ন দিকে প্রবাহিত হতো। এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের যে রাজনীতি, তার মধ্যে তারা যে বক্তব্য দিয়েছে, তার সঙ্গে তার প্র্যাকটিসের গোলমাল, যে কারণে আমরা একসময় সেই দলের সঙ্গে থাকি না, সেটা ভিন্ন প্রশ্ন, সেই আলোচনার সুযোগ নেই। আর অর্থনীতির যে কথাটা বলছেন, সেটা হলো আজ পর্যন্ত এখানে এটা ক্লিয়ার না, পরিষ্কার করা হচ্ছে না শাসকদের পক্ষ থেকে। এখন ওনারা যেটা একটু আগে বললেন যে জিয়াউর রহমানের সময় এসে বিসমিল্লাহ বসানো হলো, এবং যেটা এই যে আমাদের শহীদ বুদ্ধিজীবীরা তারা যে কথা বলছেন তার বিরোধাত্মক, এবং তারপরে আরেকজন এরশাদ এসে বললেন রাষ্ট্রধর্ম করলেন। আজকে গভর্নমেন্ট কি করছে? মুক্তিযুদ্ধের দাবিদার এবং তারা সমস্ত কৃতিত্ব নেওয়ার পক্ষে আছেন, তাহলে তারা তো ওই দুইটাকেই তো ধারণ করে বসে আছেন। সেটা তাহলে এটা কেন করছেন? এখন এখানে ধরেন যেটা বলছেন যে বিশেষ করে আমরা অতীতে সেই কথা নিশ্চয় হঠাৎ করে বিশেষ কোনো একটা সময় একটা বিশেষ ধর্মের রীতিনীতিকে রাষ্ট্রধর্মরূপে অঙ্গীকার করে তাকে সর্বাত্মক জীবন পদ্ধতি বলে চাপিয়ে দিলে অতীতের এই বহমান সংস্কৃতির সঙ্গে আমাদের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আরও অনেক কথা আছে। এই কথাটা হলো শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরীর। তাহলে আপনি এই আরও অনেক কথা তিনি বলেছেন। তাহলে এই বুদ্ধিজীবী সে জীবন দিল যে কথা বলে, আজকে আপনি কি করছেন? এখানে রাষ্ট্রধর্ম বহাল রাখছেন। একইভাবে দেখেন শহীদ বুদ্ধিজীবী মোর্তজা কি বলছেন উনি, আমাদের দেশে এই যে 3 ধরনের বিদ্যালয়, ইংলিশ মিডিয়াম, মাদ্রাসা প্রতিষ্ঠিত আছে, এগুলি শুধু পার্থক্য মানুষের মধ্যে, এর মধ্যে অনেক কথা আছে। তারপর তিনি এই যে কিন্ডারগার্টেন ইংলিশ মিডিয়াম, এটা সমালোচনা বলছেন এটা কি পরিণতি হয়, এবং মাদ্রাসা বলতে আসলে ধর্মশিক্ষা হয় না। সেটা বলছেন যে একসময় আরব দেশের যে মাদ্রাসা, সেটা ইউরোপে রেনেসাঁ সেই জ্ঞানটা কিন্তু আরব দেশ থেকে নিয়েছিল, কিন্তু ইংরেজ যে মাদ্রাসা এখানে স্থাপন করেছে সেটার উদ্দেশ্য জ্ঞান চর্চা ছিল না, এবং সেটা পাকিস্তান এবং বাংলাদেশে সেই ধারাবাহিকতা আসছে। তাহলে সেগুলি আপনি বহাল রাখতেছেন। তাহলে এইটাই তো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল। এখন আসি যে আপনি যুদ্ধের পরে, স্বাধীনতার পরে 2 জন কোটিপতির নাম পাওয়া যায়। একজন জহুরুল ইসলাম, আর একজন একে খান, চট্টগ্রামের, বাংলাদেশ ব্যাংকের অনুযায়ী। আর তো কোটিপতি ছিল না। এবং 25 লাখ টাকা সিলিং যখন উইথড্র করা হয়, তখন তো কেউ এই টাকা বিনিয়োগ করতে আসে নাই। 3 কোটি টাকা 1975 সালে তো আওয়ামী লীগ ক্ষমতায়, সিলিং উইথড্র করার পরে আমরা তো দেখলাম না কেউ কারখানা কিনতে। তাহলে আজকে কিভাবে
20-30 হাজার কোটিপতি তৈরি হয়ে গেল। সেই- আজকে কি করে 91টা পরিবারের হাতে 1.5 লক্ষ কোটি টাকা রানিং ক্যাপিটাল চলে গেল, কি করে তারা বছরে 4,000 কোটি টাকা টার্ন ওভার, এবং এখনো 57,000 কোটি টাকা ব্যাংকের Right. খেলাপি হয়ে আছে, সেই বিষয়টি লুট নিয়ে- হচ্ছে। সেই বিষয়টি তাহলে এই যে অর্থনীতির লুটপাট, আরেকটা প্রশ্ন যদি থিওরিটিক্যালি ধরেন, সেদিন একটা আলোচনা বলছে 3টা মাইলস্টোন আছে। আমার মনে হয় যে বেলাল ভাই নিশ্চয়ই এই প্রশ্নগুলি নিয়ে একটু অ্যাড্রেস করবেন। আমরা আপনি যে শেষ আমি এক কথা শেষ করে দিই, যেমন একটা হলো মার্কসিয়ান ইকোনমি, কেনসিয়ান ইকোনমি এবং রিগান থেচারের সো কল ফ্রি মার্কেট ইকোনমি। আপনি লেখা রাখছেন সমাজতন্ত্র, বাট ইউ আর ফলোইং দিস রিগান, যেটা আজকে ওয়েস্টও এটা সমালোচনা হচ্ছে। Right. এই যে ব্যাপক লুটপাটের যে অর্থনীতি, রিগান থেচারের এই মডেলটা আজকে পশ্চিমা জগতেও যখন সমালোচনার মুখে পড়ছে, আপনি সেটা করে সমস্ত অর্থনীতিকে একটা লুটপাটের অর্থনীতিতে পরিণত করছেন। এটার অ্যান্সার কি? তাহলে একদিকে বলবেন সেকুলারিজম, আমার মনে হয় বেলাল ভাই সেটা বলবেন। আমি তার আগে একটু জেনারেল ইব্রাহিম আপনাকে জানতে চাইবো যে আপনারা যখন যুদ্ধ করেছিলেন তখন এটি একটি জনযুদ্ধ ছিল, যেটি আমরা আলোচনা করলাম, এবং সামরিক বাহিনীর যারা সদস্য বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছিলেন তারা কাঁধে কাঁধ মিলে যুদ্ধ করলেন। কিন্তু দেশের 1975 সালের পর বাংলাদেশে সামরিক শাসনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বেশ কিছুদিন ওর অধীনে থাকলো, এবং ঠিক পাকিস্তানি সামরিক শাসকদের কায়দায় দেশটি শাসন হতে থাকলো। বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? বিষয়টিকে আমি খুব ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখি না, তবে বাস্তবতা হলো 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত যে বঙ্গবন্ধু, 1972-এর 10ই জানুয়ারির সেই বঙ্গবন্ধুর মধ্যে তফাৎ আছে। মানে পরে তিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, নির্বাহী প্রধান। তো 1972 থেকে 75 সময়টাতে ভুল হয় নাই যদি বলা হয়, সত্যের অপলাপ হবে। কিছু তিনি তুলে ধরেছেন, এবং আমি মনে করি একটা যে জনযুদ্ধ যেটা বললেন, একটা শরীরে 206টা হাড্ডি আছে, এটা সাধারণ জ্ঞানের বইয়ে লেখা আছে। 206টা হাড্ডি ছাড়া কিন্তু দেহটা দাঁড়াবে না। তো মুক্তিযুদ্ধটাও দাঁড়িয়েছিল একটা কাঠামোকে খাড়া করে। সেই কাঠামোটা কিন্তু দিয়েছে প্রশিক্ষিত জনবল, যারা পাকিস্তান বাহিনীর থেকে বিদ্রোহ করে গিয়েছে। শুধু আর্মির লোক না, যারা ইপিআরে ছিলেন, যারা পুলিশ ভাই ছিলেন, যারা আনসার মুজাহিদ ট্রেনিং নিয়েছিলেন, এরকম ব্যক্তিরা। এবং তারপর কিন্তু হাজার হাজার ব্যক্তি ট্রেনিং হয়েছে, এবং এটাই বাস্তব যে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছি। ধাপটা ছিল এরকম, 71-এর মার্চের 26 থেকে নিয়ে এপ্রিল মে মাস পর্যন্ত বিস্তৃতি ঘটেছে প্রচণ্ডভাবে, সেক্টরে রূপ নিয়েছে ইত্যাদি। 3-4 মাস পরে জুলাই মাসের শেষ সপ্তাহে থেকে আবার আদেশ আসলো যে 2টা ভাগ করো, একটা ক্ষুদ্র ভাগ হচ্ছে নিয়মিত বাহিনী, আর একটা বড় ভাগ থাকবে গেরিলা বাহিনী। তো গেরিলাগণকেও কৃতিত্ব দিতে হবে, 206টি হাড্ডির মতো যারা সেই সামরিক অংশটাকে আপনি দিতে হবে, কারণ নেতৃত্বটা প্রোভাইড করেছে ফাইনালি যেমন বাচ্চু ভাইয়ের উপরে নেতা ছিলেন গেরিলা কমান্ডার তখনকার আমাদের মেজর এটিএম হায়দার, তিনি পাকিস্তান সেনাবাহিনীর প্রশিক্ষণ কমান্ডার ছিলেন, উনি পরিকল্পনা করেছেন। গেরিলাদেরকে আমরা এই পৃষ্ঠপোষকতা করতে বাধ্য হয়েছি খুশি মনে, কারণ গেরিলাদের ছাড়া এত বড় একটা যুদ্ধ কোনোদিন সম্ভব না। তার মানে এই নয় যে শুধু গেরিলারা যুদ্ধ করেছে, এটা সম্মিলিত সকলের প্রচেষ্টা ছিল। এটা যুদ্ধের অংশটা থাক, আমরা যুদ্ধের পরের অংশে আসি। যে জায়গাটা আমার সঙ্গে মূল্যায়নে কারো মিলতেও পারে, নাও মিলতে পারে, যেহেতু আপনি ওনাকে প্রশ্নটা করেই ফেলছিলেন এবং বেলাল ভাই উত্তর আরও দিবেন। আমরা একটা ইংরেজিতে কি বলবো টার্বিউলেন্স পাস করেছি 1972 থেকে 75-80 পর্যন্ত, বলতে গেলে 82 মার্চে এসে এক প্রকারের চাপিয়ে দেওয়া শান্তি এসেছিল, চাপিয়ে দেওয়া শান্তি। তো সেটা হলো এরকম যে আওয়ামী লীগের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব ছিল, তা না হলে জাসুর জন্ম নেবে কেন? ওনারা তো সকলেই মুক্তিযোদ্ধাই ছিলেন। তার কুফল কি হয়েছে, তার ক্ষতি কি হয়েছে, আমরা সেই আলোচনায় যেতে চাই না। এটা কি এমন প্রশ্ন করা যায় যে 1972-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাসের আওয়ামী লীগের দ্বন্দ্বটা এরকম ছিল যে শুধু আওয়ামী লীগ সরকার গঠন করবে, না মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযুদ্ধের শরিক সকলকে নিয়ে আপনাদের জাতীয় ভিত্তিকে যাবে, একটা বিপ্লবী সরকার হবে? সেই সময় আপনি ইনক্লুসিভ সরকারে যান নাই, আপনি নিজেকে নিজে একলা থাকতে চেয়েছিলেন। ওই প্রবণতাটা আমার মনে হয় এই বড় একটি বৃহৎ রাজনৈতিক দল যারা আমাদের মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদান করেছিলেন তাদের মধ্যে আজ অবধি আছে, যার কারণে আমি মনে করি সমাজের একটা বৃহৎ অংশ, মুক্তিযোদ্ধাগণের একটি বৃহৎ অংশ, ইংরেজিতে বলবো এলিয়েনেশন অর মার্জিনালাইজেশন, বাংলায় বলবো প্রান্তিকরণ হয়ে গেছে, যারা মূল ধারা থেকে দূরে চলে গেছিল। আমার মনে হয় যে জেনারেল ইব্রাহিমের এই জায়গা থেকে বেলাল ভাই অনেক কথা বলতো, বেলাল ভাইকে বিরতির পরে আসি। আমি একটু বাচ্চু ভাইকে একটু শুনবো যে এই বিষয়ে আপনি কি আসলেই কি মুক্তিযোদ্ধারা যেটা এলিয়েনাইজেশন বা মার্জিনালাইজেশন বলেন মুক্তিযুদ্ধের একটি অংশ, সেটি হয়েছে বলে আপনি বিশ্বাস করেন? বা হ্যাঁ, হয়েছিল। কারণ হচ্ছে কি, আমাদের এই 30শে জানুয়ারির মধ্যে যে 31শে জানুয়ারি আমাদের থেকে যে অস্ত্রটা নিয়ে নেওয়া হলো, এটি কিন্তু আমাদের তখনই একটা আপত্তি ছিল। আমরা বলেছিলাম যে আমাদের সেক্টরের অধীনে রাখা হোক
এই সেক্টরের অধীনে রেখে আমাদেরকে দায়িত্ব দেয়া হোক। সেই দায়িত্বটা যদি তখন আমরা পেয়ে যাই তাহলে একরকম হয় দেশের অবস্থা। কিন্তু আপনি 31 তারিখের মধ্যে অস্ত্র নিলেন এবং কিছু মুক্তিযোদ্ধাকে আপনারা প্যারামিলিশিয়াতে নিয়ে গেল, কিছু মুক্তিযোদ্ধাকে চলে যেতে বলা হলো বা চলে গেল, অপশন দেওয়া হলো। বাচ্চু ভাই আপনি একটু বললেন পিলখানাতে যে দ্বন্দ্ব হয়েছিল, মাথা ফাটাফাটি হয়েছিল, সেক্টর কমান্ডার নুরুজ্জামান সাহেবের মাথা ফাটাই দিল, সেটাও একটা আলাদা প্রসঙ্গ। সেটা আলাদা প্রসঙ্গ। আমি বলছি কি এরকম ঘটনা তো ঘটেছে। আমি মনে করি কি যে নেতৃত্ব দানকারী দল হচ্ছে আওয়ামী লীগ তখন, এটা তো সত্যি, এবং তারা ইলেক্টেড ছিল 70 নির্বাচনে। তো লিগেসিটা আমাদের দেখতে হবে কিন্তু একটা ডেমোক্রেটিক প্রসেসে একটা পাওয়ার হ্যান্ডওভার থেকে একটা মুক্তিযুদ্ধ। সুতরাং ওনাদের পার্সপেক্টিভে কিন্তু আওয়ামী লীগের হচ্ছে তারা ডেমোক্রেটিক্যালি দেখেছে, ইলেক্টেড ছিল বলেই তারা মনে করেছে সংবিধানটা তারা করেছে। সো অল পার্টির কনসেপ্টটা তখন তারা মাথায় আনেনি। কিন্তু যখন ক্রাইসিস হয়েছে তখন একটা অল পার্টির কথা চিন্তাও করেছে। কিন্তু যে আমার বক্তব্যটা হচ্ছে একটি পলিটিক্যাল ক্রাইসিস আর একটা পলিটিক্স এসে কিন্তু নেগোশিয়েট করবে, আর কনফ্লিক্ট হবে এবং একটা রেজলিউশন হবে। সেটা না হয়ে অস্ত্রের জোরে যখন আপনি করবেন হত্যাকাণ্ড, এবং আমি যেটা বলছি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। এবং আজকের এই পর্যন্ত যে আপনি 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 দুঃসহ জীবনযাপন করছেন, সমাজটা এগোতে পারছেন না, কেননা আপনি শক্তি দিয়ে রাজনীতির মোকাবেলা করতে গেছেন, এবং এটি অন্যায় হয়েছে, ভুল হয়েছে, এবং দীর্ঘ আজকে এবং আজকের আওয়ামী লীগের সেই শক্তি, সেই অন্যায়কে ইয়ে করার শক্তি আজকের আওয়ামী লীগের আর নাই। না, সেটাও নাই, সেটা থাকাও সম্ভব না। এটা কিন্তু বুঝতে হবে আমাদের। কিন্তু কারণ এখন